এই বছর এখনও পর্যন্ত সেইভাবে জঙ্গলে আসা হয়নি। বসন্ত অনেক দিন আগেই পড়ে গেছে। আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, কেননা আমি মাঝখানে ওয়েস্ট বেঙ্গলে গিয়েছিলাম আমাদের দেশের বাড়িতে, এবং বাবা অসুস্থ ছিলেন। তো সেই কারণে মাসখানেক প্রায় ওয়েস্ট বেঙ্গলেই থাকতে হয়েছিল। তারপর এখানে ফিরে ডিউটিতে জয়েন করে গেছি। তো সেই অর্থে জঙ্গলে এই বছর সেইভাবে আসা হয়নি। আজকে প্রায় অনেক দিন পরেই এলাম। আর এসেই যেটা এখন দেখছি, আমি এখন ছত্তিশগড়ের একটা গ্রাম্য এরিয়ায় রয়েছি। প্রথমে যে গাছটা দেখালাম, এই যে এই গাছটা, এটা হচ্ছে মহুয়া গাছ। তো এখন মহুয়া ফল ম্যাক্সিমামই ঝরে গেছে, তবুও মহুয়ার গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে, এবং পিছনে যে গাছগুলো সেগুলো কিন্তু বেশিরভাগই মহুয়া গাছ। দূরে যে লাল রঙের যে গাছটা দেখা যাচ্ছে, ঝাঁকড়া যে গাছটা, এটা হচ্ছে কুসুম গাছ। ছত্তিশগড়িতে এই গাছটিকে কেসান বলে, আর সাধারণভাবে কুসুম বলে। তো কুসুমের ফলও হয়, এবং সেই ফল কিন্তু খাওয়া যায়। তারপর আমি একটু এই যে মেঠো পথ দিয়ে হাঁটতে থাকবো। বাঁ দিকটাও একটু দেখিয়ে নিই। বাঁ দিকেও সামনে যে গাছটা দেখা যাচ্ছে, এটা শাল গাছ বলে মনে হচ্ছে না ঠিক। শাল গাছ সম্ভবত নয় এটা। আর তার পিছনে যে গাছটা, এই গাছটা কিন্তু মহুয়া গাছ। মহুয়া ফুলেতে পুরো ভর্তি হয়ে রয়েছে। আর মহুয়া গাছের এই যে নিচেটা গ্রামবাসীরা পরিষ্কার করে রাখে মহুয়া ফল কুড়োনোর জন্য। প্রত্যেক দিন পুরো ভোরবেলা, মানে সারা রাত ধরে ফল পড়ে, এবং এই নিচেটা পুরো ফলে ভর্তি হয়ে থাকে। আমি এবার একটু এই মেঠো পথ ধরে হাঁটতে থাকছি। ক্যামেরা হয়তো একটু নড়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, তবু আমি দেখানোর চেষ্টা করছি। এই যে সামনে পলাশ গাছ, পলাশের একদম একটু ওপরের দিকে পুরো থরে থরে পলাশ ফুল হয়ে রয়েছে। আমি এখন যেদিকে যাব এটা শুধুই পলাশ গাছ। পলাশ গাছ আর পলাশ ফুল দেখাতে পারবো। বিভিন্ন পাখির কলতান তো শুনতেই পাচ্ছি, যদিও এখন ভর দুপুরবেলা। ওদেরও বিশ্রামের সময় বলা যেতে পারে, বা খাদ্য সংগ্রহের জন্য ওরা বিভিন্ন জায়গায় গেছে। এই গাছটা দেখুন, আরও একবার আর একটা অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি। আর সেটা হচ্ছে ওই কুসুম গাছটা, একদম পুরো লাল হয়ে রয়েছে। আর তার সাথে সাথে দক্ষিণা হাওয়া দিচ্ছে, মৃদু মৃদু পাতা নড়ছে। এক অদ্ভুত অনুভূতি। আর জঙ্গলে যেটা হয় সেটা হচ্ছে, আপনারা যদি একটু গ্রাউন্ডের দিকে দেখেন, তো পুরো দেখেন যে পোড়া ছাই। অ্যাকচুয়ালি হয়টা কি, এই যে বসন্তকালে, মানে সারা শীতকালে যে সমস্ত পর্ণমোচী গাছেরা রয়েছে, তারা পাতা ঝরায়। পাতা ঝরিয়ে এই পুরো গ্রাউন্ডটা শুকনো পাতায় ভর্তি হয়ে যায়। তারপরে সেটা বিভিন্ন কারণে, কেউ হয়তো বিড়ি সিগারেট খেয়ে মজা করেই হয়তো আগুন ধরিয়ে দেয় পাতাতে। সেই পাতা পুরো মালার মতো জ্বলতে জ্বলতে পুরো মানে বৃহত্তর অংশকে গ্রাস করে নেয়। এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ দাবানলও হয়, কিন্তু দাবানলের সময় কিন্তু এখনও পর্যন্ত আসেনি। সেই অর্থে তো গরম পড়েনি এখনও। এই যে সামনে, এটাও একটা পলাশ গাছ। এই যে অ্যাকচুয়ালি পলাশের যে মানে সুন্দরতা, পলাশের যে সৌন্দর্য, সেটা যদি দেখতে হয়, তাহলে কিন্তু মধ্য ভারত ঘুরতেই হবে। মধ্য ভারত ছাড়া পলাশের এই সৌন্দর্য কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না। ঠিক আছে, মধ্য ভারতের বিশেষ করে ছত্তিশগড়টা পুরোটাই পড়ছে। পুরোটা বলবো না, কেননা রায়পুরটা টোটালি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এবং ওটা কিন্তু এতটা ঘন জঙ্গল, মানে রায়পুর শহরটার আশেপাশের কথা বলছি, রায়পুর দুর্গ। কিন্তু এই অংশটাকে বাদ দিয়ে বাকি যদি আপনি বস্তারের দিকে চলে যান, সেখানেও ভীষণভাবে সৌন্দর্যপ্রবণ এরিয়া। ঠিক আছে,
তারপরে ওড়িশার একটা বৃহৎ অংশ, ঝাড়খণ্ডের বৃহৎ অংশ, ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া সাইডটা, মধ্যপ্রদেশের এই যে জবলপুর, কাটনি, নওরাজাবাদ, বান্ধবগড়, এই সমস্ত জায়গাগুলো। তো এই যে এইগুলো অ্যাকচুয়ালি রুক্ষভূমি, এবং রুক্ষভূমিতে পলাশ, শিমুল, এদের যে সৌন্দর্যটা ফুটে ওঠে, সেই সৌন্দর্য কিন্তু মানে জলাভূমিতে যে পলাশ শৌখিন লোকেরা যে শৌখিন বাগানিরা যারা বসান এবং বড় করে তোলেন, অবশ্যই সুন্দর তো লাগেই, কিন্তু সেই রুক্ষভূমির যে পলাশের সৌন্দর্য সেটা কিন্তু অতটা ফুটে ওঠে বলে আমার মনে হয় না। এই যে সামনে একটা পলাশ গাছ দেখা যাচ্ছে, এটাও কিন্তু পুরো আগুনের তাপে ঝলসে গেছে। মানে কয়েকদিন আগেই এখানে এই গ্রাউন্ডে কিন্তু আগুন লেগেছিল। আর দক্ষিণা বাতাস তো বয়ে চলেছে, পাতা উড়ে চলেছে দেখা যাচ্ছে, এবং হয়তো সেই খাবার শব্দও শোনা যাচ্ছে। আমি আরেকটু হেঁটে চলেছি পলাশের আরও গভীর জঙ্গলের দিকে, কিন্তু এগুলো খুব খারাপ লাগে যে মানুষের নির্বুদ্ধিতার জন্য মানে গাছগুলোকে মানে কত সংঘর্ষ করতে হয় বেঁচে থাকার জন্য। বসন্তকাল কোথায় কিনা এরা নিজেদের পুরো সারা বছরের যে সঞ্চিত অপেক্ষা, যে বসন্তকালে ফুল ফুটিয়ে তারা প্রকৃতিকে সান্নিধ্য দেবে, মানুষের চোখে ধরা দেবে, কিন্তু তারাই যখন মানুষ দ্বারা আক্রান্ত হয়, তারা যখন আগুন দ্বারা ঝলসে যায়, সেটা অত্যন্তভাবে দুঃখজনক এবং নিন্দনীয়। আমি আরেকটু এগিয়ে চলেছি, সামনে কিন্তু পুরো থরে থরে পলাশ, সামনে পুরো থরে থরে পলাশ। মানে কি অদ্ভুত বেদনা বলা যেতে পারে যে পলাশ যে গাছগুলো, সেই গাছগুলো ওপরের শাখাতে পুরো ফুলে ভর্তি, তারা ফুল ফুটিয়ে চলেছে, আর নিচের যে অংশটা সেগুলো দগ্ধ হচ্ছে, এবং সেই দগ্ধতা মানুষের দ্বারাই সৃষ্ট। মানুষের নেগলিজেন্সি বলবো, অথবা হয়তো সত্যি করেই নিজেরাই, জানি না কারা আনন্দ পায় এই সমস্ত আগুন ধরিয়ে, কিন্তু কেউ না কেউ তো করে এগুলো। ইভেন আমি এটাও দেখেছি যে এই সমস্ত একটু মানে মানে নিবিড় অরণ্যে এসে তারা সুরাপান করে সেই বোতলটা ভেঙে দিয়ে আবার সেই কাঁচ ছিটিয়ে দিয়ে চলে যায়। তো জানি না মানুষ কবে মানুষ হবে। এই যে সামনে এই যে পলাশ গাছ, কত সুন্দর লাগছে। প্রতিটি শাখাই পলাশের সৌন্দর্য ফুটে উঠেছে। দেখুন পুরো পুরো জঙ্গলটা একদম ঝলসে গেছে, পুরো জঙ্গলটা ঝলসে গেছে পুরো আগুনের তাপে। এই যে নিচেতে পলাশ ফুল পড়ে রয়েছে। এই যে বাঁদিকে যে গাছটা, এই গাছটাও মহুয়া গাছ। এই যে এটা হচ্ছে একটা বহেরা গাছ। এই যে প্রচুর পরিমাণে কিন্তু প্রচুর সংখ্যায় বহেরা ফল হয়ে রয়েছে। সামনে গরুটা ভাবছি যে কি করছে রে বাবা এই লোকটা, না তবে ভয় পাইনি। এই যে বসন্তকাল, এই সময় হচ্ছে পাখিদের ব্রিডিংয়ের সময়, তো এরপরে বাসা বাঁধে,
মানে এই আগুনের ফলে কি পুরো মানে প্রকৃতির যে জীবনযাত্রা, বন্য প্রাণীর যে জীবনযাত্রা, সেটা টোটালি চেঞ্জ হয়ে যায়। এই যে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, মদ্যপান, এই যে জঙ্গলে এসে মদ্যপান করেছে সেটা অন্য বিষয়, কিন্তু এই যে বোতলগুলো ভেঙে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, এটা অত্যন্ত নোংরাজনক, নক্করজনক। এই যে এটা একটা শিমুল গাছ, পুরো শরীরটাই তার কণ্টকময়। এরপরে আবার সেই মহুয়া গাছ। তবুও এই বছরে কিন্তু আমি পলাশ ফুল তুলনামূলকভাবে কম দেখছি। দূরেতে ওই যে পলাশ গাছ, এই যে পলাশ ফুল, দূরেতে আবার পলাশ গাছে ফুল। পিছনের ওই গাছটাতে প্রচুর সংখ্যায় পলাশ ফুল ফুটেছে। তার পিছনে হচ্ছে শিমুল গাছ, শিমুল ফুল ফুটে রয়েছে। বাহ, সুন্দর একটা প্রজাপতি যাচ্ছে। প্রজাপতিটার বিভিন্ন স্পিসিসের প্রজাপতি আছে, তো আমি তো জানি না যে কোন স্পিসিসের। ওটা দেখতে খুব সুন্দর লাগলো, মোবাইল ক্যামেরায় আসবে না বা আসেনি। এই যে সামনে যে পলাশ গাছটা দেখছেন, এটার সম্ভবত আমি গত বছর ছবি নিয়েছিলাম, এখন জানি না ইউটিউবে দিয়েছিলাম নাকি, মনে নেই আমার। কারণ ইউটিউবে আমি পজিটিভলি খুব একটা খুব পুরনো তা নই। আমি কিন্তু আগে ইউটিউবে ফটো বা ভিডিও আপলোড করতাম না, যদিও ফটো আমার কাছে বা ভিডিও প্রচুর সংখ্যায় রয়েছে। অনেক বছর ধরে আমি এই সব জায়গাগুলোতে আসি। তো গত বছরে কিন্তু এই গাছটাতে প্রচুর সংখ্যায় ফুল উঠে এসেছিলো। এবছরে কিন্তু পুরো পাতা, ফুল আসেইনি। আর এই যে জায়গাটা, এই জায়গাটাতে সকালবেলায় এলে কিন্তু সুন্দর লাগবে, কেননা পাখিদের যে কলতান, সেই সময়টা পাখিদের কলতান শোনা যায়। আমি এখানে একদিনকে হরিণও দেখেছিলাম, বড় হরিণ। খুব সামনে থেকে দেখিনি, কেননা এগুলো তো অ্যাকচুয়ালি ঠিক অভয়ারণ্য নয় বা রিজার্ভ ফরেস্টও নয়। এগুলো এমনি প্রকৃতির কোলে যেরকম জঙ্গল, সেরকম জঙ্গল। বন্যপ্রাণী অনেক রকমেরই আছে। কখনো কখনো ভাগ্য ভালো থাকলে দেখা যায়, আবার ভাগ্য খারাপ থাকলে হিংস্র প্রাণীরও মুখোমুখি হয়ে যাওয়া যায়। তো এইগুলোতে হিংস্র প্রাণী বলতে সেই অর্থে ভাল্লুক আছে, ভাল্লুক আছে, বন শুয়োর আছে, আর শিয়াল তো আছেই। হায়না হয়তো দেখলেও দেখা যেতে পারে। ঠিক আছে, আমার খুব ইচ্ছা এই জায়গাতে একদিনকে রাত্রি যাপন করার, টেন্ট নিয়ে। কিন্তু আমার যেটা সমস্যা, সেটা হচ্ছে আমি বেসিক্যালি এই জায়গাগুলোতে অলমোস্ট একা, মানে আমার বন্ধু বলতে সেই অর্থে সেরকম কেউ নেই। তো একা রাত্রি যাপনটা কিন্তু খানিকটাই রিস্কের হয়ে যায়, কেননা জঙ্গলের মধ্যে রাত্রি যাপন করতে হলে একজনকে অন্ততপক্ষে একটু জেগে থাকা উচিত, আরেকজন একটু ঘুমোলো, তো এইভাবেই চলা উচিত, এটাই নিয়ম। কিন্তু যদি দুজনাই ঘুমিয়ে যায় এবং সেই সময় যদি বন্য প্রাণী চলে আসে, তো সেটা খুব রিস্কের হয়ে যায়। তো সেই কারণে আমি এখনও পর্যন্ত সেই রিস্কটা নিইনি। তবে খুব ইচ্ছা আমার এখানে কোনো না কোনো দিন রাত্রি যাপন করার। পিছনে যে গাছটা দেখা যাচ্ছে লম্বা মতো, এটা হচ্ছে বিজা গাছ। বিজা গাছের যেটা হিন্দিতে যেটাকে বলে খাসিয়াত বা স্পেশালিটি, সেটা হচ্ছে বিজা গাছের কাণ্ডচ্ছেদ যদি করা হয়, তাহলে পুরো লাল রক্তের মতো এই গাছের রস বেরোয়। এবং শোনা যায়
যে বীজা গাছের যে কাঠ, সেই কাঠ মানে বীজা গাছের কাঠ থেকে যে কোনো আহ, মানে আহ, কোনো গ্লাস বলাটা ভুল হবে, কোনো পাত্র তৈরি করে সেই পাত্রে জল রেখে যদি সারা রাত ভিজিয়ে যদি সকালবেলা সেই জল খাওয়া হয়, তাহলে সুগার নাকি নিরাময় হয়। যদিও পুরো বিষয়টাই কিন্তু যারা এই বিষয় নিয়ে কালচার করেন তারা আরও ভালো বলতে পারবে, আমার শোনা কথা। এই যে এটাও হচ্ছে একটা কুসুম গাছ, আমি নিচে থেকে দেখাচ্ছি, পুরো লালে লাল। পিছনে যে গাছটা সেটাও হচ্ছে মহুয়া গাছ, পিছনে প্রচুর মহুয়া গাছ আছে। এর পিছনে যে গাছগুলো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে মহুয়া আর পলাশ। ঠিক আছে, আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল। আর আমি তো এডিট করে ভিডিও দিই না, অ্যাকচুয়ালি আমি প্রফেশনাল ইউটিউবার নই। আমি যেখানে যেখানে বেড়াতে যাই, যেগুলো ভালো লাগে সেইগুলো ভিডিও করে আমার ইচ্ছা হয় যে আরও যারা প্রকৃতিপ্রেমী, যারা পরিবেশকে ভালোবাসে, তাদের সাথে শেয়ার করে নেওয়া বা ভাগ করে নেওয়া। আমি প্রফেশনাল ইউটিউবার নই, ঠিক আছে, বা সত্যি কথা বলতে কোনো দিন ইচ্ছাও নেই। তো যাই হোক, আপনাদের সাথে এটা ভাগ করে নিলাম। যদি ভালো লাগে তো ভালো বলবেন, যদি খারাপ লাগে সেটাও বলবেন। ধন্যবাদ।